আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে শিরোনাম করেছি যে ১ ডজন অশনি সংকেত ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এখন এটাকে আপনি আসলে ধেয়ে আসা বলতে না বলে আপনি একথা বলতে পারেন যে অশনি সংকেতগুলো আসলে ধেয়ে আসছে না, ঢুকে গেছে এবং চারিদিক থেকে এটি অনেক কিছুকে গ্রাস করে ফেলেছে। কিছু অশনি সংকেত প্রাকৃতিক, কিছু অশনি সংকেত বৈশ্বিক, কিছু অশনি সংকেত মানবসৃষ্ট। কিন্তু ঘটনা যাই হোক না কেন, আমরা এর একটা রাধা চক্রের মধ্যে পড়ে গিয়েছি। আমি একটা, একটা করে বলবো, কিন্তু তার আগে একটা জিনিস বলে নেই যে বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ কর্নেল ওলিয়াই এখন জামাতের সাথে তার খুব ভালো সম্পর্ক। আর আপনারা জানেন যে জামাতের সাথে বিএনপির চমৎকার একটি সম্পর্ক। ২০০১ সনে জামাত এবং বিএনপির যে সরকার ছিল, সেই সরকারে জামাত এবং বিএনপির মধ্যে যে রসায়ন ছিল, সম্পর্ক ছিল, সেটি ছিল একটা অ্যাঙ্গেলের। আর এই মুহূর্তে জামাত এবং বিএনপির যে সম্পর্কটি, এটি অনেকটা মারেফতি কায়দার। উপরে একরকম, ভিতরে একরকম, সামনে একরকম, পেছনে একরকম, ডানে একরকম, বামে আরেক রকম। কিন্তু ঘটনা যাই হোক, তাদের মধ্যে কোনো অবস্থাতেই সম্পর্ক খারাপ নেই। সেই জামাতের সমাবেশে দাঁড়িয়ে যখন কর্নেল ওলি বলেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে আপনি ঢাকার বাইরে রাত কাটাবেন না, আপনার বাবাকে আমি নিষেধ করেছিলাম, তিনি শুনেননি, আপনার বাবাকে হত্যা করার জন্য আততায়ীরা যেভাবে ফাঁদ পেতে রেখেছিল, আপনার জন্য আলটিমেটলি সেই ফাঁদগুলো পাতা হয়ে গেছে, ফলে ডোন্ট মুভ। প্রথমত আপনি যদি এই কথাগুলো বিশ্বাস করেন, তাতেও আপনার সর্বনাশ, আর যদি অবিশ্বাস করেন, তাতেও সর্বনাশ। এই কথা শুনলেও আপনার ভয় লাগবে, না শুনলেও আপনার মন খারাপ হবে। এবং তার কিছু উদাহরণ আপনি দেখতে পাবেন যে যখন কেউ ক্ষমতায় আসে, এনি বডি, বিশেষ করে প্রধানমন্ত্রী হন, মন্ত্রী হন, সকলের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ত সৌন্দর্য ফুটে ওঠে। আপনি যদি ১৯৮৯ সনে বেগম জিয়ার চেহারা দেখেন আর ৯১ সালের প্রধানমন্ত্রী হওয়ার পরে তার ছবিগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে ওখানে স্বতঃস্ফূর্ত কতগুলো জৌলুস তার মধ্যে ছিল। আবার ক্ষমতা আরোহণ করার আগে শেখ হাসিনার যে চেহারা ছিল, ৯৬ সনে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, আবার ২০০৯ সনে তিনি যখন হলেন, আপনি ছবিগুলো দেখেন, সেখানে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। মানে ক্ষমতা তার হাতে, তার নিয়ন্ত্রণে সব কিছু চলছে, তিনি দেশকে নিয়ে স্বপ্ন দেখছেন। এই জিনিসগুলো যিনি সরকার প্রধান হবেন তার ব্যক্তিত্বে, আচার আচরণে ফুটে ওঠে। এখন আপনি দেখুন তো তারেক রহমান সাহেবের দিকে তাকিয়ে, যে তাকে দেখে তার হাসি, তার কথা, সব কিছুর মধ্যে একটা সুদূর প্রসারী রাষ্ট্রনায়ক, সরকার প্রধানের যে সচরাচর যা হয়, তার মার যেটা হয়েছে, তার বাবার যেটা হয়েছে, অন্যান্য যারা হয়েছে, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা প্রাকৃতিক যে বৈশিষ্ট্য ফুটে উঠেছিল, সেই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে কিনা আমি অন্তত দেখিনি। তিনি যখন হাসেন, আমার কাছে মনে হয় তার হাসির পেছনে একটা চিন্তা থাকে, একটা ক্লান্তি থাকে, একটা ভয় আছে, একটা আতঙ্ক আছে, দ্বিধা আছে, সংকোচ আছে। তিনি যখন কোনো কথা শুনেন, কারোর সাথে কথা বলেন, সেই কথাবার্তাগুলোর মধ্যে ঠিক যে ধরনের একটা কনফিডেন্স লেভেল আছে, সেটি আমার দৃষ্টিতে পড়েনি। অন্যদিকে তার যারা প্রতিপক্ষ কিংবা তার যারা কাছাকাছি যাচ্ছেন, তারা তার সম্পর্কে কী চিন্তা করছেন, কী ভাবনা করছেন, সেটা কেউ না বললেও সবার আগে প্রধানমন্ত্রী কিন্তু সেটি বুঝতে পারেন। তো এই হলো প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, এটার দ্বিতীয় ধাপে আসেন মন্ত্রিপরিষদ। আপনি দেখুন তো, একজন মন্ত্রী, মানে হয়তো ২-৩ জন মন্ত্রী খুব দৌড়াদৌড়ি করছেন, শালম সাহেব দৌড়াদৌড়ি করছেন, স্বাস্থ্যমন্ত্রী দৌড়াদৌড়ি করছেন,
তারপর শিক্ষামন্ত্রী দৌড়াদৌড়ি করছেন, এই তো। এই ৩ জন মন্ত্রী ব্যতিরেকে বাকি যারা মন্ত্রী আছেন সবার মুখে হাসি নেই এবং এই ৩ জনের মুখেও কিন্তু কোনো হাসি নেই এবং ৩ জনই নানা কারণে দৌড়াদৌড়ি করার কারণে বিতর্কিত, সমালোচিত এবং নিন্দিত একই কারণে এবং বহু মানুষের যাকে বলা হয় ঈর্ষার তারা শিকার হয়ে পড়েছেন। আর অন্যান্য যারা এমনি মন্ত্রী হয়েছেন, তো এর মধ্যে ধরেন বিএনপির মধ্যে যারা হয়েছেন কারোর মধ্যেই একটা সুদূর প্রসারী যে প্ল্যান, পরিকল্পনা ওটা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে জাস্ট অল্প একটা সময়ের জন্য বা কিভাবে যেন এলাম, কি হবে ইত্যাদি বিষয়গুলো তাদেরকে প্রতিটা মুহূর্তে তাড়িত করে। এর বাইরে ধরুন আওয়ামী লীগ জমানাতে জি.এম. কাদের মন্ত্রী হয়েছিলেন জাতীয় পার্টি থেকে, আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন, মুজিবুল হক চুন্নু সাহেব ছিলেন, জাতীয় পার্টি যারা মন্ত্রী হয়েছিলেন, মশিউর রহমান রাঙা ছিলেন। আপনি দেখুন তাদের সবাইকে কিন্তু মন্ত্রীর মতো মনে হতো, জাস্ট লাইক মিনিস্টার। তাদের এত ক্ষমতা ছিল যে আওয়ামী লীগের বড় মন্ত্রী, তারপরে বড় এমপি, তারাও কিন্তু এই সকল মন্ত্রীদের কাছে যেতেন, কাজের জন্য যেতেন এবং তাদেরকে তোষণ করতেন। দ্যাট ওয়াজ এ রিয়ালিটি। ইভেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব যখন মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীর মতোই তিনি কিন্তু ক্ষমতা পালন করেছেন, ক্ষমতা দেখিয়েছেন। কিন্তু আপনি এখন যদি দেখেন জুনায়েদ সাকির দিকে তাকান, তারপর নুরুল হক নুরুর দিকে তাকান, ববি হাজ্জাজের দিকে তাকান, এরপর বাইরে থেকে যে তথ্য উপদেষ্টা নেওয়া হয়েছে ডক্টর জাহেদ, এদের দিকে তাকান, আর এদের বুকের উপর যদি একটা স্টেথোস্কোপ মানে ডাক্তারি যে স্টেথোস্কোপ বা যে কোনো একটা মাইক যদি বুকের কাছে ধরেন এবং তাদের বুকের যে ধুক ধুক শব্দ, এটাকে যদি শব্দে রূপান্তরিত করা হয় এবং আপনাদেরকে শোনানো হয়, সারা বাংলাদেশে হাসির রোল পড়ে যাবে। এর চেয়ে বড় মানে আর কমিক আর কমেডি হবে না একদিকে। অন্যদিকে আবার তাদের কথাবার্তা শুনলে আপনারা না কেঁদে পারবেন না। তাহলে বোঝার চেষ্টা করেন কী অবস্থা আছে। একইভাবে অন্য যারা মন্ত্রী আছেন দলের মধ্যে, তাদের অবস্থা যে ভালো আপনি বলতে পারবেন না, কোনো অবস্থাতে বলতে পারবেন না। তো এই যে ঘটনাগুলো ঘটে, এগুলো মানব সৃষ্ট পরিবেশ পরিস্থিতি, তার সঙ্গে এখানে একটা প্রাকৃতিক। যখন প্রকৃতি আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তখন এভাবে অনেক সমস্যা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আচ্ছা গেল। এখন মন্ত্রী, মিনিস্টার, কর্নেল এদেরকে বাদ দিয়ে আপনি অর্থনীতির ক্ষেত্রে যান, যেটি এই সরকারের জন্য সবচেয়ে বড় সমস্যা। টাকা ছাড়া রাষ্ট্র চলে না। টাকার সমস্যাটা ১ মাস, ২ মাস, ৩ মাসের বেশি আসলে ঢেকে রাখা যায় না। আর আমাদের এই সমাজে এখন এই মুহূর্তে টাকা, সরকারের যে টাকা, এটা আরোহণ করার 99.99% উৎস হলো লোকাল। মানে আমরা ট্যাক্স দেব, আমরা আয় করব, সরকারকে দেব, সরকার সেটা দিয়ে চলবে। সরকারের কোনো আলাদা মানে আমেরিকার মতো আলাদা কোনো উৎস নেই, তার ট্রেড অ্যান্ড কমার্স নেই, তার এমন কোনো প্রোডাক্ট নেই যেটা দেশের বাইরে সে সেল করে নিতে পারে, তার এরকম কোনো সফট পাওয়ার নাই, প্রযুক্তি নাই, তার এমন কোনো মেশিনারিজ নেই ইউরোপ আমেরিকার মতো যে মেশিনারিজের কারণে হু 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 করে বাংলাদেশে টাকা আসবে। শুধুমাত্র আমেরিকা কিংবা সুইজারল্যান্ড, মোনাকো, সাইপ্রাস, সিঙ্গাপুর, এই সকল দেশ পর্যটন নয়, মানে তাদের ইকোনমিক সিস্টেমটাকে এমনভাবে করে রেখেছে যে সারা পৃথিবীতে যে সকল দেশে ধনীরা জন্ম নেয়, তারা সবার আগে সকল দেশে বিনিয়োগ করে, এটা বাড়ি করে, এটা গাড়ি করে এবং এই সকল দেশে বেড়াতে যায়। আপনি শ্রীলঙ্কার মতো একটা দেশ শুধুমাত্র টিকে আছে এবং এই যে রিভাইভ করলো একটা মাত্র সেক্টর দিয়ে, সেটা হলো পর্যটন সেক্টর। যে রাষ্ট্রটি পরিপূর্ণভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল, সেই রাষ্ট্রটি এখন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেল। অ্যাভারেজে তাদের এখন $৬,০০০ পার ক্যাপিটা ইনকাম এবং গত ২ বছরের মধ্যে তারা একেবারে পুরো ইউটার্ন নিয়েছে। শুধুমাত্র তাদের একটা খাত আছে, পর্যটন খাত। তাদের দ্বিতীয় খাত রেমিটেন্স, কিন্তু সেটা বাংলাদেশের মতো পর্যায়ে না। এই পর্যটন খাতে তারা উঠে গেল। এখন আমরা উঠবো কী দিয়ে বলেন? আমাদের যে রেমিটেন্স খাতটা আছে, সেই রেমিটেন্স খাতটি প্রতি মাসে টাকা আসছে, ধনীদের এই টাকাটা ধনীরা ব্যয় করছে বিলাসিতায়
এই ফরেন রেমিটেন্সটা যারা বিদেশে গেছে তাদের আত্মীয়-স্বজন খেয়ে দিয়ে ঋণ পরিশোধ করতে 10 বছর, 15 বছর, 20 বছর বিদেশে থেকে লোকটা যখন আসছে, বাড়িতে হয়তো একটা টিনের ঘর আছে, একটা বিল্ডিং হয়েছে এতটুকু পর্যন্ত। আবার তাকে সবকিছু বিক্রি করে বিদেশে যেতে হচ্ছে। মানে ধরুন মালয়েশিয়াতে গেলে এখন 5 থেকে 6 লাখ, 7 লাখ টাকা লাগে। এই 7 লাখ টাকা সে খরচ করলো। খরচ করে সে গেল। এখন এটা যে পরিবারের লোকজন মালয়েশিয়াতে যায়, সে জমি বিক্রি করে, শেষ সম্বল বিক্রি করে অথবা মহাজনের কাছ থেকে ঋণ আনে। আনার পরে এখন মালয়েশিয়াতে একটা ছেলে বা যেকোনো একটা কর্মী যদি যায়, সাকুল্যে সে এখন 30,000 থেকে 40,000 টাকা, 50,000 টাকা আয় করতে পারে, নট মোর দ্যান দ্যাট। খাওয়া খরচ বাদ দিয়ে যদি 20,000, 30,000 টাকা তার সেভ থাকে, তাহলে তার এই 5 লাখ টাকা শোধ করতে কতদিন সময় লাগবে? পুলিশের একটা কনস্টেবলের চাকরি করতে যদি 10 লাখ টাকা ঘুষ দিতে হয়, যদি এটা এসপির প্রমোশন নয়, প্রমোশন কিংবা ধরুন বদলি, পদপদবি নিতে যদি 20 কোটি টাকা ঘুষ দিতে হয়, আপনি বোঝার চেষ্টা করুন সমাজ, রাষ্ট্র এর উপর কী চাপ পড়ছে, এবং সেগুলো এখন বাংলাদেশে অনিবার্য। আপনি গিয়ে শুধুমাত্র পুলিশের ওসি থেকে শুরু করে, মানে পুলিশের যারা সাব ইন্সপেক্টর রয়েছে তাদের থেকে শুরু করে একেবারে এডিশনাল আইজি পর্যন্ত ভুক্তভোগী যারা আছে তাদের কাছে একটু শুনেন যে কি হচ্ছে পুলিশে, সচিবালয় কি হচ্ছে, বিচারালয় কি হচ্ছে, আপনার মার্কেটগুলোতে কি হচ্ছে। তছনছ হয়ে গেছে সব কিছু। এটা রিকভারি হবে কিভাবে? এটা আমরা মূল স্রোতে কিভাবে আনব? এর জন্য যে সময়টি দরকার, সেই সময়টি বা সেই ধরনের নেতৃত্ব, এটা কি আপনি দেখতে পাচ্ছেন? আর যখনই আপনি দেখতে পাবেন না, তখনই অশনির সংকেত চলে আসলো। এভাবে অর্থনীতি নিয়ে বহু কথা বলা যাবে। তা প্রথমে বললাম প্রাকৃতিক, এরপর এলো অর্থনীতি, এরপর ধরেন কূটনীতি। কূটনৈতিকভাবে মানে আমরা স্বাভাবিকভাবে যে একটা কথা বলি যে আপনার যদি অনেকগুলো বন্ধু থাকে, আসলে আপনার কোনো বন্ধু নেই। কোনো বন্ধু নেই। সবার সাথে বন্ধুত্ব মানে আপনি কারোর সাথে আপনার বন্ধুত্ব নেই। আমরাই একমাত্র রাষ্ট্র, যে রাষ্ট্র স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কৌশলগত কোনো মিত্র খুঁজে পায়নি, তৈরি করতে পারেনি। আমাদের সাথে কারোর সম্পর্ক আমাদের বিপদের দিনে হামিম হিসেবে দাঁড়াবে এরকম নেই। আপনি ধরুন পাকিস্তানের কথা। পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন, তারপরে আমেরিকা। আর বললাম না এই দুটো। আপনি যদি ভারত ধরেন, তাহলে ভারতের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এবং ইসরায়েল। দুটো দুটো করে ধরি। আচ্ছা, শ্রীলঙ্কার ঘনিষ্ঠ মিত্র ভারত এবং চীন, দুটোই আছে। একইভাবে নেপাল, একইভাবে মালদ্বীপ। মানে যারা বিরোধী আছে তারা ভারত বন্ধু, আর যারা পক্ষে আছে তারা চীনের বন্ধু। কিন্তু রাষ্ট্রের সঙ্গে দুটো যাকে বলা হয় শক্তিরই, অর্থাৎ চীন এবং ভারতের একটা নিবিড় বন্ধুত্ব রয়েছে। এই যে শ্রীলঙ্কাতে মহেন্দ্র রাজা পাকসে, তার যে পতন হলো, তিনি ছিলেন একেবারে চীনের পাপেট, ভারতের জাতশত্রু। আচ্ছা, তো মহেন্দ্র রাজাপাকসের পতনের পরে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হলেন এবং এখন যারা আছেন, তাদের উপর কিন্তু চীনের প্রভাব আছে। কিন্তু প্রভাব থাকার পরও প্রায় $8 বিলিয়ন ঋণ সহযোগিতা দিয়ে এই শ্রীলঙ্কাকে আজকের এই অবস্থাতে, এর মধ্যে ডাইরেক্ট আছে $4 বিলিয়ন, আর ইনডাইরেক্ট ব্যবসা বাণিজ্য দিয়ে আরও $4 বিলিয়ন দিয়ে ভারত কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে আজকের এই জায়গাতে আসার জন্য। আচ্ছা, আপনি আনেন তো এখন $4 বিলিয়ন কোনো দেশ থেকে। ভারত আপনাকে দেবে $4 বিলিয়ন, চীন আপনাকে দেবে $1 বিলিয়ন, জাস্ট $1 বিলিয়ন। কিন্তু আপনার তো এখন টাকা দরকার। এই যে আমরা যে কূটনৈতিকভাবে একটা বিপর্যয়ের মধ্যে আছি, যে আমরা এখনো পর্যন্ত বন্ধু তৈরি করতে পারিনি। আমাদেরকে কেউ বিশ্বাস করছে না। মানে আমরা বন্ধুত্ব তো থাক, আপনার সাথে ধরেন কারো বন্ধুত্ব নেই, কারো সম্পর্ক নেই, কিন্তু সবাই জানে যে এই লোকটি ভালো, একে বিশ্বাস করা যায়, ট্রাস্ট করা যায়, এর প্রতি ডিপেন্ড করা যায়। তো সেভাবে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দল জাতীয় পার্টি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এই 4টি দলকে বিশ্বাস করতে পারে
এই দলের নেতাকর্মী বলেন, কয়জন নেতাকর্মী আছে তাদের নেতাদেরকে বিশ্বাস করেন? দলের প্রতি একেবারে আমরা বাইরে থেকে দেখি খুব মানে মহব্বত আছে। কিন্তু যখন একান্তে আলাপ আলোচনা হয় তখন তারা কি বলে, ওই কথা বাইরে বলা যাবে না। তো দলের ভিতরে, বাইরে, দেশের ভিতরে, দেশের বাইরে এ সকল রাজনৈতিক দলগুলোর ওইভাবে কোনো চেইন অফ ফ্রেন্ডশিপ গড়ে ওঠেনি। এটা হলো রিয়ালিটি। এখন ধরেন অনেকেই এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। সবাই তেল নিয়ে মানে এটা বলা যাবে না, প্রধানমন্ত্রী পরিবার নিয়ে বলা যাবে না, তাকে বলা যাবে না, তার মাকে কোন জমানাতে কে কী বলেছেন, তাকে ধরো, মারো, পেটাও, তার বাবাকে কোন জমানাতে কী বলেছেন, মারো, পিটাও, তাকে নিয়ে কোন জমানাতে কী বলেছেন। কিন্তু যখন বলা হয়েছে তখন সবগুলো ভয়ে থরথর করে কাঁপছে। সে আবদার রশিদের বিখ্যাত কবিতার মতো। লোকটা শুধু কষ্ট বড়াই, ভাঙতে পারি লোহার কড়াই। শুনে সবাই কাঁপতে ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। এখন বিএনপির এরকম অনেক তারেক জিয়া প্রেমী লোক চলে আসছেন, যাদেরকে বলা হচ্ছে যে অমুকে কত সালে তাকে গালি দিয়েছে, অথবা তাকে ধরো, তাকে মারো। কিন্তু ওই লোকটি যখন তারেক জিয়াকে গালি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা? তখন তুমি কেন মারো নাই? তখন তুমি প্রতিবাদ করো নাই? তুমি যে তখন একটা প্রতিবাদ করছো এটা একটু দেখাও। তখন জি হুজুর জি হুজুর সবাই করেছে। কিন্তু এখন সবাই সেই তারেক রহমান সাহেবের বা যদি শেখ হাসিনার যে এখন যেমন শেখ হাসিনাকে সবাই যার যার মতো করে গালাগালি করছে। আচ্ছা বলেন তো বাংলাদেশে এখন আওয়ামী লীগের লোকজন করে যারা আছেন, একটা সিঙ্গেল লোক দেখেন তো সবগুলোর জবানে ঠাড়া পড়ছে না? আওয়ামী লীগের যে লোকজন এখনও তো বাংলাদেশে, কয়জন গেছে বিদেশে? সব তো বাংলাদেশে। কিন্তু এই যে শেখ হাসিনা, বঙ্গবন্ধু তাদেরকে নিয়ে যে সকল গালাগালি করা হচ্ছে, একজন একটা টু শব্দ করছে না। আর যখন ভবিষ্যতে যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, আপনি দেখবেন এইগুলো সব দৌড়ে গিয়ে বলবে অত তারিখে অমুক অমুক লোক এই কথা বলেছে, ধরো মারো কাটো। এই কাপুরুষতা, এই কাপুরুষতা যখনই একটা কোনো দলের উপর নির্ভর করে, দেশের উপর নির্ভর করে, জাতির উপর নির্ভর করে, সঙ্গে সঙ্গে সেখানে তাদের সকল সম্ভাবনাগুলো শেষ হয়ে যায়। কাজেই এই যে সরকারের যত সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো শেষ হয়ে যাচ্ছে কাপুরুষদের কারণে। এবং সেই কাপুরুষরা ১০০টা অশনি সংকেত ইনভাইট করে নিয়ে আসছে। তারা সংবাদপত্রগুলো দখল করে ফেলেছে, তারা মিডিয়াগুলো দখল করে ফেলেছে, তারপরে মালিকদেরকে রেখে আগে যারা সাংবাদিক তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেরা দু কলম লিখতে পারে না, বলতে পারে না, তারা সেটা দখল করেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা দখল করেছে, ব্যাংক, বিমা, সেগুলো তারা দখল করে বসে আছে, বড় বড় পদ পদবি দখল করে বসে আছে। কিন্তু এগুলো নিয়ে যে তারা একটা চমৎকার কিছু সরকারকে উপহার দেবে এরকম কোনো লোক নেই। বরং দেখা গেল যে বিভিন্ন জায়গাতে রাষ্ট্রদূত, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, যেগুলো খুব সেন্সিটিভ পোস্ট, সেই পোস্টগুলোতে এরকম লোকজন নিয়োগ লাভ করছে, যেগুলো দেখে খোদ বিএনপির লোক, জামাতের লোক মাথায় হাত দিয়ে বসে আছে এরা ভবিষ্যতে কি করবে। এই যে কূটনৈতিক অঙ্গন গেল, প্রশাসন গেল, অর্থনীতি গেল, প্রকৃতি গেল, তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক সময়টা ভালো না। এই যে ইউনূস সাহেব ক্ষমতা আসার পর একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয়, আবার তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পর একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয়। এই বৃষ্টি হয় না, হঠাৎ করে এমন বৃষ্টি, সারা দেশ সয়লাব, তছনছ হয়ে গেছে জনজীবন। এই যে আমি যখন ভিডিও করছি এই সময়টাতে অঝরে বৃষ্টি হচ্ছে, ঢাকা বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, সমস্ত মানে জিনিসগুলো মানে সমুদ্র বন্দরগুলো তছনছ হয়ে গেছে। এগুলো নিয়ে সরকার কিভাবে আগাবে? কিন্তু যখন সব কিছু ওকে থাকে, গ্রহ নক্ষত্র ওকে থাকে, এই জিনিসগুলো ঘটে না। বৃষ্টির সময় বৃষ্টি হয়, বর্ষণের সময় বর্ষণ হয়, কিন্তু এখন এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি যা কিছু হচ্ছে সব কিছু এলোমেলো। ইট মিনস যে আপনার যে অশনি সংকেতগুলো সেগুলো চারিদিক থেকে ধেয়ে আসছে। এর থেকে রক্ষা করা যায় কিভাবে? প্রথমত আমল ঠিক হতে হবে, একিন ঠিক হতে হবে, চিন্তা ঠিক হতে হবে, ক্যারিসমেটিক পার্সোনালিটি থাকতে হবে, নেতৃত্বের অনুপম গুণাবলী থাকতে হবে, ম্যাগনেটিক পাওয়ার থাকতে হবে, ভিশন থাকতে হবে, মিশন থাকতে হবে, ইত্যাদি আরও অনেক।